স্বাগত এই সপ্তাহের অর্থনীতিতে। আমাদের আজকের প্রসঙ্গ বেকারত্ব। দেশে বেকার বেড়েছে। সরকারি হিসেবেই চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির 26,60,000 মানুষ বেকার ছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2024 সালের জুলাই সেপ্টেম্বর সময়ের শ্রমশক্তি জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রতি বছর 20 থেকে 22 লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। তাদের মধ্যে 13 থেকে 14 লাখ মানুষের দেশে কর্মসংস্থান হয়। তাহলে অন্যরা কোথায় যান? দেশে যথাযথ কর্মসংস্থান নেই বলেই হাজার হাজার চাকরি প্রার্থী মহা অনিশ্চয়তা নিয়েও বিদেশে যান, কিন্তু সেখানেও ভাটার টান। সম্প্রতি দেশের বাইরে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ কমে যাচ্ছে। টানা 2 বছর ব্যাপক উল্লম্ফনের পর গত বছর 3 লাখ কর্মীর কর্মসংস্থান কমে গেছে। এবছর তা আরও কমার শঙ্কা আছে। কয়েক বছর আগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের কিছু গবেষণার ফল আলোচনার জন্ম দিয়েছিল। গবেষণায় দেখা গেছে শিক্ষিতদের এইচএসসি, এসএসসি, স্নাতক ও স্নাতকোত্তর সনদপ্রাপ্তদের 1/3 বেকার। এদের মধ্যে আবার স্নাতক ও স্নাতকোত্তর সনদপ্রাপ্তরা বেশি বেকার। উচ্চশিক্ষায় যারা প্রথম শ্রেণী সহ খুব বেশি ভালো ফল করেছেন তাদের প্রায় 34% বেকার। বোঝাই যাচ্ছে বাংলাদেশে এখন শিক্ষার সঙ্গে চাকরি বা কর্মসংস্থানের সম্পর্কগত ধারণা বদলে যাচ্ছে। শিক্ষিত হলেই কাজ মিলবে এমন ধারণা আর থাকছে না। দেশের প্রচলিত মজুরিতে বাংলাদেশের মানুষের কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যখন তাদের পর্যাপ্ত সুযোগ থাকে না, সেই পরিস্থিতিকে বেকারত্ব বলে। বাংলাদেশে শিক্ষিত, অশিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারের সংখ্যা অগণিত। বেকারত্বকে নিত্য নতুন অস্থিরতার সৃষ্টির আতুর ঘর বলা চলে। বেকারত্বের কারণে নানা সমস্যায় জর্জরিত হচ্ছে কর্মক্ষম তরুণরা। যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না। দাঁড়ে দাঁড়ে ঘুরেও ভাগ্যের পরিবর্তন না হয় দিন শেষে হতশ্রী মুখ নিয়ে ঘরে ফিরতে হচ্ছে অজস্র বেকার তরুণের। এতে করে বেশিরভাগ শিক্ষিত বেকার তলিয়ে যাচ্ছে হতাশার অতল গহ্বরে। বাংলাদেশে সবচেয়ে আকাঙ্ক্ষিত কাজ হলো সরকারি চাকরি। সব শ্রেণীর চাকরি প্রার্থীরাই চায় একটি সরকারি চাকরি, কিন্তু সবাইকে তো সরকার চাকরি দিতে পারে না। এগিয়ে আসতে হয় বেসরকারি খাতকে। গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে, যার অভিঘাত এসে পড়েছে অর্থনীতিতেও। বিজিএমই এর হিসাব অনুযায়ী 100 তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যেই শ্রমিক অসন্তোষ চলছে। আরও অন্যান্য খাতেও এমনটা হয়েছে। বেসরকারি খাতের এই দশা বেকার সংখ্যা বাড়াচ্ছে। বড় কর্মসংস্থান হয়েছে পোশাক খাতে, কিন্তু এখন অন্যান্য খাতের দিকে নজর দিতে হবে। আমাদের কৃষি, বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ এবং কৃষি প্রযুক্তি একটি প্রতিশ্রুতিশীল ক্ষেত্র। খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং বিতরণের মতো মূল্য সংযোজন কার্যক্রমের প্রচারের মাধ্যমে বাংলাদেশ আরও আনুষ্ঠানিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং গ্রামীণ আয় বাড়ানো সম্ভব। দেশে আছে শতাধিক সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, আছে শত শত কলেজ। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর বের হচ্ছে অসংখ্য মাস্টার্স করা ছেলে মেয়ে, কিন্তু চাকরি সীমিত। আবার অনেক উদ্যোক্তা বলেন তারা আসলে কাজের লোক পাচ্ছেন না। কারিগরি দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠী হলো ব্যবসার চাহিদা। তরুণদের জন্য ভালো বেতনের বৃত্তিমূলক চাকরির সুযোগ সৃষ্টি করতে তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং নির্মাণের মতো খাতগুলোতে মনোযোগ দিতে হবে। বেকারত্ব কমানোর পাশাপাশি এটি উচ্চশিক্ষা ব্যবস্থার উপরও চাপ কমিয়ে আনবে। বাংলাদেশে তরুণ তরুণীরা ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মূলধন থেকে বঞ্চিত। স্টার্টআপ লোন, ভর্তুকিযুক্ত দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি এবং ট্যাক্স প্রণোদনা যুবকদের স্বনির্ভর ও উদ্যোক্তা হতে উৎসাহিত করবে। শিল্প নির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিগুলো বিনিয়োগকারীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ঠিক করা উচিত, যাতে শেখানো দক্ষতা বিনিয়োগকারীদের চাহিদার সঙ্গে মেলে। সব কথার আসল কথা হলো দেশে ব্যক্তি খাতে
বিনিয়োগ বাড়াতে হবে। শিল্পাঞ্চলে বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা না গেলে নতুন বিনিয়োগ আসবে না। নিরবিচ্ছিন্ন করতে হবে গ্যাস বিদ্যুতের সরবরাহ। দেশে কর্মক্ষম মানুষের বিরাট অংশকে কর্মহীন রেখে দেশের কোনো সংস্কার কাজই এগিয়ে নেওয়া যাবে না। আজকের মতো এই সপ্তাহের অর্থনীতি এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঢাকা জার্নাল দেখতে থাকুন।